অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় আলফ্রেড। কিছুটা শক্তি হারিয়ে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে আঘাত হানার কথা রয়েছে এটির। প্রায় 20,000 ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে ব্রিসবেন সিটি কাউন্সিল। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনী নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। প্রবল ঘূর্ণিঝড় আলফ্রেড মোকাবেলায় যে যার মতো প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের বাসিন্দারা। পূর্বাভাসের তুলনায় ঘূর্ণিঝড়টির শক্তি হারানোয় কিছুটা স্বস্তিতে তারা, তবে থেমে নেই ঝড়ের তাণ্ডব। প্রচণ্ড বাতাস, বৃষ্টির সাথে পানির প্রবল ঢেউ, বড় শঙ্কার মধ্যে রয়েছি আমরা, তবে মোকাবেলায়ও প্রস্তুত রয়েছি। বাড়ির সামনে বালু ভর্তি ব্যাগ রেখে প্রতিরোধের চেষ্টা করছি। রেস্টুরেন্টে সব আসবাবপত্র সরিয়ে ফেলেছি। আশা করি আমরা এটি মোকাবেলা করতে পারবো। স্থানীয় সময় শনিবার সকালে সানশাইন কোস্ট ও সিটি অফ গোল্ড কোস্টের মাঝামাঝি ক্যাটাগরি 2 মাত্রায় আঘাত হানার কথা রয়েছে ঘূর্ণিঝড়টির। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঝড়ের তাণ্ডব। গোল্ড কোস্ট বিচে 40 ফুট পর্যন্ত উঠেছে পানির উচ্চতা। বিপদসীমা ছাড়িয়েছে নদীর পানিও। ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 5,000 বাড়িঘর। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ পাবলিক ট্রান্সপোর্ট, গুরুত্বপূর্ণ সড়ক ও বিমানবন্দরের কার্যক্রম। সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নিউ সাউথ ওয়েলসের উত্তর দিকের বাসিন্দাদের। ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগোচ্ছে। নর্থ কোস্টের বেশ কিছু বাসিন্দা ঝুঁকিতে রয়েছে। তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি আমরা। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছি। প্রায় 20,000 ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে ব্রিসবেন সিটি কাউন্সিল। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনী নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ব্রিসবেনের কাছাকাছি একই শক্তির সবশেষ ঘূর্ণিঝড়টি ছিল 1974 সালে ঘূর্ণিঝড় জো। অঞ্চলটি জুড়ে বড় ধরনের বন্যার সৃষ্টি করেছিল ঘূর্ণিঝড়টি। মিলা খন্দকার, চ্যানেল 24। ঘূর্ণিঝড় আলফ্রেডের সবশেষ জানাতে আমাদের সাথে ব্রিসবেন থেকে যুক্ত হচ্ছেন পিএইচডি গবেষক তাহমিনা হক দিনা। দিনা, ব্রিসবেনের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর সতর্কতামূলক স্বরূপ কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনার অডিওটা আনমিউট করতে হবে। দিনা, একটু আনমিউট করে নিতে হবে অডিওটা। আমাকে শুনতে পাচ্ছেন? দিনা, আপনার অডিওটা শোনা যাচ্ছে না, একটু আনমিউট করতে হবে। আমাকে শুনতে যে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, আপনি বলুন। ঘূর্ণিঝড় আলফ্রেড ক্যাটাগরি 2 মাত্রার একটি শক্তিশালী ঝড়। ইতিমধ্যে আমরা এটা জেনে গিয়েছি। এটি 50 বছরের মধ্যে প্রথম ঘূর্ণিঝড়, যেটি 25 লাখ মানুষের এই শহরে আঘাত আনতে যাচ্ছে। এই মুহূর্তে আমি ব্রিসবেন শহরের সেন্ট লুসি এলাকায় আছি এবং এখানে ঝড়ের তাণ্ডব লীলা শুরু হয়ে গিয়েছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং প্রবল ঠান্ডা বাতাস বইছে। এটি আগামীকাল ভোরবেলা অথবা শনিবার ভোরবেলার মধ্যেই আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় আলফ্রেড এখনো স্থলে আঘাত আনেনি। গোল্ড কোস্টে তীব্র বাতাস আকারে সেখানে তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড় আলফ্রেড। গোল্ড কোস্টে হাজার, হাজার মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনার্জিক্স এর রিপোর্ট অনুযায়ী রাত ৯টা পর্যন্ত সেখানে ১৩,০০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়ে আছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঝড়কে রেয়ার এবং রিয়েল ডিজাস্টার বলে অভিহিত করেছেন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় আ ১.৫ মিটার পর্যন্ত ঝড়ের জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এমনকি আমি যেখানে আছি সেখানেও এক ধরনের বারবার সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিভিন্ন শেল্টার সেন্টারে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে এবং নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং প্রতি মুহূর্তে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আপডেট দেওয়া হচ্ছে।
এবং আমরা প্রতিমুহূর্তে এখান থেকে মোবাইলে টেক্সট আকারে মেসেজ পাচ্ছি এবং বারবার এখান থেকে হেলিকপ্টার টহল হচ্ছে। বাসার নিচে গ্যারেজে যে গাড়িগুলো ছিল সেগুলো ক্রেন দিয়ে ব্রিসবেন সিটি কাউন্সিল তাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে এবং একই সাথে এখানে কিছু শপিং সেন্টার আছে। সেই শপিং সেন্টারের উপরের দিকের যে পার্কিং গুলো আছে এখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে। যাতে কোনোভাবে এখানকার বাসিন্দাদের কোন রকম আ ক্ষতির আ সম্মুখীন হতে না হয়। পাশাপাশি এখানে আরেকটা ব্যবস্থার কথা আমরা জানতে পেরেছি। যদি কোনো জায়গাতে অ্যা ফ্লাডিং এর মতো অবস্থা হয়ে যায় যেটা আমরা এখন আশঙ্কা করছি যেকোনো মুহূর্তেই এখানে নদীর পানির বৃদ্ধির আশঙ্কা হচ্ছে এবং ফ্লাডিং এর একটা আ আশঙ্কা আছে। সেই জি, ক্ষেত্রে দিনা আপনাকে ধন্যবাদ। অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পিএইচডি গবেষক তাহমিনা হক দিনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন। ওয়াশিংটন চীনের দূতাবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন সতর্কবার্তা দিয়েছে দেশটি। প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করে চলেছেন। সম্প্রতি চীনের সব পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। চীনও এর পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্রের খামারজাত পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক আরোপ করেছেন। পাল্টাপাল্টি এমন শুল্ক আরোপের ফলে বিশ্ব অর্থনীতির বৃহৎ এই দুই দেশ এখন বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে। এদিকে বেইজিং সম্মেলনে নেতারা নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে চীনের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। সীমান্ত সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। সোমবার থেকে থেমে থেমে তালেবান যোদ্ধাদের সাথে পাল্টাপাল্টি হামলা চলছে পাক সেনাবাহিনীর। নতুন করে তালেবানের আর্টিলারি শেলে এক পাকিস্তানি আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু স্থাপনার। বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন তোরখাম সীমান্তবর্তী অঞ্চলের বহু মানুষ। উভয় পক্ষই হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহের মধ্যে। এ নিয়ে আরও জানাতে ইসলামাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার। নিগার, হঠাৎ করেই তালেবান যোদ্ধাদের সাথে পাকিস্তানি সেনাবাহিনীর যে সংঘাত, এটি কেন? আর পাকিস্তানি নাগরিকদের ওপর মার্কিন যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি নিয়ে বলা হচ্ছে, এ বিষয়ে কতটা শঙ্কিত ইসলামাবাদ? আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। বেসিক্যালি ডুরান্ট লাইন সীমান্তে উত্তেজনার কারণেই তালেবান এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষটা শুরু হয়। তারপর হচ্ছে কাঁটাতারের বেড়া নির্মাণ থেকেও এই সংঘর্ষটা শুরু হয়। যদিও আফগানিস্তান এই ডুরান্ট লাইন সীমান্তে যে উত্তেজনাটা হয়েছে এটার জন্য আনুষ্ঠানিকভাবে কোনোদিন কখনোই স্বীকৃতি দেয়নি। যার ফলে ওখানে কিন্তু অনেকভাবে গোলাগুলিও হয় এবং সেখানে কিন্তু হতাহতেরও ঘটনা ঘটেছে। এখানে ইসলামাবাদ হচ্ছে তালেবানকে দোষ দিচ্ছে যে টিটিপি মানে তালেবান তেহরিকে পাকিস্তানকে তারা আশ্রয় দিয়েছেন এবং তারা তালেবানের হচ্ছে তারা মিত্র, মানে এইটার জন্য ইসলামাবাদ তালেবানকে দায়ী করে, কিন্তু তালেবান বলতেছেন যে কাঁটাতারের বেড়া থেকেই এই সংঘর্ষটার সৃষ্টি হয় আর কি। এটা তো এই জন্য এখানে উত্তেজনাটা তৈরি হয়েছে। কিন্তু আসলে দুইজনারই দুই ধরনের মতবাদ, কারণ আফগানিস্তান বলছেন যে সীমান্তে বেড়ার কারণে এই উত্তেজনার সৃষ্টি, কিন্তু পাকিস্তান বলছেন যে টিটিপি কে আশ্রয় দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য এই জিনিসটা হচ্ছে। আর দ্বিতীয়ত আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে পাকিস্তান এবং আফগানিস্তানের উপরে কিন্তু একটা ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, তো ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে দেখেন যে পাকিস্তান কিন্তু অনেকভাবেই যুক্তরাষ্ট্র আমেরিকার উপর নির্ভরশীল। সেক্ষেত্রে যদি এই নিষেধাজ্ঞাটা হয় এর কারণে কিন্তু ইসলামাবাদ অনেকভাবেই উদ্বিগ্ন। কারণ হচ্ছে এখানে বাণিজ্যিক ভাবে, কূটনৈতিক ভাবে এবং জনমনের সম্পর্কের উপরে কিন্তু একটা প্রভাব ফেলবে। যদি এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বাণিজ্যিক ভাবে অনেক ধরনের বিজনেস কিন্তু ব্যাহত হয়ে যাবে। জনগণের মধ্যেও কিন্তু একটা উদ্বেগ সৃষ্টি হবে, তাদের মধ্যে কিন্তু আমেরিকা বিরোধী একটা মনোভাব তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে কূটনৈতিক উত্তেজনাও কিন্তু সৃষ্টি হতে পারে এটার জন্য। জি নিগার, আপনাকে ধন্যবাদ।
পাকিস্তানের ইসলামাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিগার দিল নাহার। যুক্তরাজ্য সফরকালে হামলার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঘটনার একটি কথিত ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। ভিডিওতে দেখা যায় ভারতের পতাকার মতো দেখতে এক টুকরো কাপড় হাতে নিয়ে একটি গাড়ির সামনে চিৎকার করছেন এক ব্যক্তি। গাড়িটির ভেতরে ছিলেন জয়শঙ্কর। এক পর্যায়ে ওই ব্যক্তিকে গাড়ির সামনে থেকে সরিয়ে নেয় পুলিশ। ঘটনার সময় খালিস্তানপন্থী পতাকা হাতে একদল মানুষকে স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একে গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার বলেও মন্তব্য করেছে দিল্লি। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। পাকিস্তানের ইসলামাবাদের এক দৃষ্টিনন্দন স্থাপনা ফয়সাল মসজিদ। শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্মের মানুষের পদচারণায় মুখর থাকে দেশটির জাতীয় মসজিদ। সৌদি সরকারের অর্থায়নে মসজিদটির নামকরণও দেশটির সাবেক বাদশার নামে। বিশ্বের ষষ্ঠ আর দক্ষিণ এশিয়ার বৃহৎ মসজিদটির বিস্তারিত তুলে ধরছেন জহির সাগর। অনিন্দ সুন্দর দৃষ্টিনন্দন স্থাপত্যের এক দারুণ নিদর্শন ফয়সাল মসজিদ। শুধু ধর্মপ্রাণ মুসলমানদের নয়, ভ্রমণ পিপাসুদের এক কাঙ্ক্ষিত স্থান পাকিস্তানের জাতীয় মসজিদ। 1978 সালে শুরু হওয়া মসজিদটির নির্মাণ ব্যয় $120 মিলিয়ন, যার পুরোটাই অর্থায়ন করে সৌদি সরকার, যে কারণে দেশটির তৎকালীন বাদশাহ ফয়সালের নামে যার নামকরণ। 1986 সালে যাত্রা শুরুর পরের 7 বছর পর্যন্ত যা ছিল বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। মার্গেলা পাহাড়ের পাদদেশে 33 একর জমির উপর এটি অবস্থিত। তুরস্কের বিখ্যাত ভেদাত দালকায়ের ডিজাইনে যা পেয়েছে অপরূপ সৌন্দর্য। প্রথাগত মসজিদের মতো নেই কোনো গম্বুজ। মূল অংশ বানানো হয়েছে আরব বেদুইনদের তাঁবুর আদলে, যার চারদিকে রয়েছে 300 মিটার লম্বা মিনার। মার্বেল, গ্রানাইট ছাড়াও নির্মাণে ব্যবহার করা হয়েছে বিভিন্ন মূল্যবান পাথর। মসজিদটির মূল অংশে একত্রে নামাজ আদায় করতে পারেন 10,000 মুসল্লি, আর পুরো প্রাঙ্গণে জামাতে অংশ নিতে পারেন 3 লাখ মানুষ। রয়েছে নারীদের জন্য বিশেষ ব্যবস্থাও। নামাজের পাশাপাশি শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষারও সুযোগ আছে এই মসজিদে। রাখা হয়েছে ধর্মীয় লাইব্রেরিও, আর বাইরে জনসাধারণের জন্য পার্ক। ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানদের পাশাপাশি এটি দেখতে ভিড় করেন অন্যান্য ধর্মাবলম্বীরাও। জহির সাগর, চ্যানেল 24, ইসলামাবাদ, পাকিস্তান। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিমত ব্যক্ত করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সাবেক এই তথ্য উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থেই তৈরি হওয়ার রাজনৈতিক শক্তিকে নেতৃত্ব দিতে চান তিনি। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া। সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।